আচ্ছা, প্রথমে আমরা পদ পড়তে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে পদ কাকে বলে, তাই তো? এটা দিয়ে আমরা শুরু করব। মূলত শব্দ এবং ধাতু এই দুইয়ের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদ হিসাবে বাক্যে ব্যবহার করা হয়। ঠিক আছে? শব্দ এবং ধাতু এই দুইয়ের সঙ্গে, শব্দ অথবা ধাতু এই দুইয়ের সঙ্গে যখন আমরা দেখছি বিভক্তি যুক্ত হচ্ছে, বিভক্তিটা আমরা আলাদা করে পড়ব, যেহেতু ক্রিয়াপদটা আগে পড়িয়ে নিই, তারপর বিভক্তিটা বলে দেব। তো শব্দ বা ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হচ্ছে দিয়ে সেটা কি হচ্ছে, বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, তাই তো? বাক্যে ব্যবহার করার মতো হয়ে ওঠে, সেই সমস্ত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকেই বলা হচ্ছে পদ। এবার পদকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, নামপদকে আবার আমরা চার ভাগে ভাগ করি, একটা হলো বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, একটা হলো সর্বনাম, একটা হচ্ছে অব্যয়। এই চার ভাগে আমরা নামপদকে ভাগ করি, আর ক্রিয়াপদ হচ্ছে মূলত আলাদা, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলাদা করে আমরা পড়ব। এবার নামপদ মানে কি, যখন নামপদের বিভক্তিটা মানে আমরা দেখছি শব্দ কখন হয়, শব্দ হচ্ছে নামপদ থেকে এইগুলো থেকে বিভক্তিটা যদি তুমি বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক একটা শব্দ। আর সিমিলারলি ধাতু থেকে তুমি যদি বিভক্তিটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে ধাতুর সঙ্গে, হ্যাঁ, যেটা ক্রিয়াপদ হবে সেইটা যেখানে আমরা দেখব যে ধাতুর সঙ্গে যদি বিভক্তিটা অ্যাড হয়। সাউন্ড কম আসছে, দেখো এবার ঠিক আছে? হ্যাঁ, যখন আমরা ক্রিয়াপদ বলতে বুঝি যখন আমরা ধাতুর সঙ্গে বিভক্তিটাকে অ্যাড করে দেবো, ধাতু হচ্ছে বিভক্তিটাকে যোগ করে দেবো, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা ক্রিয়াপদে পরিণত হবে। অথবা এটাও আমরা এই নাক ঘুরিয়ে এইভাবেও বলতে পারি, যদি আমরা ক্রিয়াপদ থেকে বিভক্তিটাকে বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক একটা ধাতু। তাহলে পদ কাকে বলে, পদ কয় প্রকার, কি কি, নামপদের মধ্যে কোনগুলো পড়ছে, আর ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, এইভাবে ভালো করে পড়তে হবে। আর শব্দ কাকে বলে এটা অতটা আসে না যতটা বিভক্তির বিষয়টা আসে, যে ক্রিয়াপদের সঙ্গে বিভক্তিটাকে তুমি যদি, ক্রিয়াপদ থেকে বিভক্তিটাকে যদি তুমি বাদ দিয়ে দাও বা ধাতুর সঙ্গে যদি তুমি বিভক্তিটাকে অ্যাড করে দাও, তাহলে সেটা এক একটা ক্রিয়াপদ হবে। এবার আমরা নামপদ নিয়ে আজকের প্রথম টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে বিশেষ্য পদ। আচ্ছা, প্রথমটা বলো, কারোর বুঝতে অসুবিধা হয়েছে? না না। দেখো, নামপদের মধ্যে আমরা চারটে পড়েছিলাম, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। এবার বিশেষ্য পদ কাকে বলে এটা আমরা সকলে জানি, যে যখন কোনো কিছুর নাম কোনো ব্যক্তি বা বস্তু বা গুণ বা কাজ, সমস্ত কিছুর নাম বোঝায়, তাকে আমরা বলে থাকি বিশেষ্য পদ। ঠিক আছে, কিন্তু আমরা তো এত সহজভাবে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় বিশেষ্য পদের এক একটা প্রকারভেদ মানে এক একটা উদাহরণ দেবে, এবং সেগুলো কি ধরনের প্রকারভেদ সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। যখন দেখো কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি, দেশ, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ এগুলোর নাম বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়,
নির্দিষ্ট। আমি যদি কাউকে ডাকি সাপোজ, তাহলে এখানে যেমন প্রিয়াঙ্কা, তো একটা পার্টিকুলার নাম ধরে ডাকছি। আমি কোনো এখানে বলছি না যে সবাই তোমরা এইভাবে বলছি না, যেটা হচ্ছে একটা একটা নাম ধরে ডাকছি। তাহলে এইভাবে যখন কোনো ব্যক্তির নাম বোঝায়, ধরো একটা প্রাণী, একটা মিনিট একটু হোল্ড করো তো। শোনা যাচ্ছে? সরি। আজকে পথ শেষ করেই ছাড়বো, চিন্তা নেই। হুম, আচ্ছা। উম, হ্যাঁ, যেটা বলছিলাম, দেখ, নির্দিষ্ট যখন কোনো কিছুর নাম বোঝায়, তাই তো? নির্দিষ্ট যখন কোনো কিছুর নাম বোঝায়, তো আহ, তো সেটাকে আমরা বলছি যে সংজ্ঞাবাচক বিশেষ্য। কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম, ধরো ধরো যে কোনো দেশের নির্দিষ্ট নাম, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, যেমন ধরো তোমার কি বলে পাকিস্তান, যেমন ধরো ভারতবর্ষ। তো এই হচ্ছে এক একটা দেশ, ঠিক আছে? এই দেশগুলোর নাম
যখন বোঝাচ্ছে নদী, নদী মানে আমরা তো অনেক নদীকে বোঝাই, সেটা ইয়াংসিকিয়াং হতে পারে, সেটা গঙ্গা হতে পারে, সেটা ব্রহ্মপুত্র হতে পারে। এইভাবে যখন পার্টিকুলার কোনো জিনিসের নাম বোঝায় তাকে আমরা বলছি সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার নেক্সট হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। আচ্ছা, শ্রেণীবাচক বিশেষ্য যেমন ধরো কোনো একটা প্রাণী, তাদের সমগ্র প্রাণী তাদের একটা শ্রেণীকে বোঝাচ্ছে, তার ধরো সমগ্র উদ্ভিদ শ্রেণীকে বোঝাচ্ছে। এই শ্রেণীবাচক যে বিশেষ্য মূলত, যেমন ধরো গাছ আর মানুষের বন্ধু, তাহলে এখানে কিন্তু আলাদা করে গাছ বলছে না, এখানে সকল গাছকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সকল গাছকে বোঝানো হচ্ছে। বিষয়টা যদি আমরা এইভাবে ধরি তাহলে কিন্তু এটাকে আমরা শ্রেণীবাচক বিশেষ্য বলতে পারি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে কি না ভাববাচক বিশেষ্য। মানুষ যখন তার মনের কোনো ভাবটা প্রকাশ করে, অনুভূতি প্রকাশ করে। আচ্ছা, এই শ্রেণীবাচক বিশেষ্যটাকে আর একটা নামেও আমরা চিনি, সেটা হলো জাতিবাচক বিশেষ্য। এটা মনে রাখবে, এই শ্রেণীবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা কোন শ্রেণীকে নির্দেশ করা বোঝায় তাকে আমরা বলছি শ্রেণীবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদ দ্বারা কোন শ্রেণীকে বোঝানো হচ্ছে বা জাতিকে বোঝানো হচ্ছে তাকে আমরা বলছি শ্রেণীবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য। হলো, এবার ভাববাচক, যে বিশেষ্য পদ দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি, তাই তো? যে বিশেষ্য পদ দ্বারা আমরা মানুষ কোনো মনের ভাব, যেমন ক্রোধ, এটা হচ্ছে তোমার মনের ভাব, তুমি রাগ করো, প্রকাশ করো। ঈর্ষা, তুমি কারোর প্রতি হিংসা করো। ঠিক আছে, এগুলো আমাদের মনের মধ্যে আসতেই পারে। এবারে হলো এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আচ্ছা, যেমন ধরো মন থেকে হিংসা দূর করো। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কি দিতে পারি? ঘরে শান্তি পাবে, ঘরে শান্তি পাবে। ঠিক আছে, তাহলে শান্তি। এইভাবে আমরা ভালোবাসা, আমাদের উল্লাস, আমাদের তৃপ্তি, সুখ, এগুলো যখন আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এবার হলো ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্যটা কি? যখন কোনো কাজের নাম বোঝায়, কাজটা করছো যখন, সেটা হলো ক্রিয়াপদ। এখানে তফাৎটা বোঝার চেষ্টা করো। ধরো আমি বললাম যে আমি এখন পড়িতেছি, এই বাক্যটা, তাহলে এখানে পড়িতেছিটা হচ্ছে ক্রিয়াপদ, মনে থাকে যেন। এটা হলো ক্রিয়াপদ, যে তুমি কাজটা করছো করছো, কিন্তু এই ক্রিয়াপদটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে পড়া। ঠিক আছে, এই পড়াটা কিন্তু তাহলে হবে বিশেষ্য। দুটোর মধ্যে তফাৎ বোঝা গেল? তাহলে পড়াটা হচ্ছে কিন্তু বিশেষ্য, যে কাজটার নাম। ধরো তুমি খাচ্ছ, আমি খাইতেছি, খাওয়া, খাচ্ছ যেটা সেটা হচ্ছে তুমি কাজ করছো, কিন্তু ওই খাওয়াটার নাম কি? ভোজন। দেখো, ভোজন বিটকেল বলে না, তার ভোজনটা খুব বিটকেল। ধরো কারো শোয়া, শুয়েছে সে, এই শোয়াটা কাজের নাম হচ্ছে শয়ন, তার শয়নটা হচ্ছে কুৎসিত, মানে খুব খারাপ। অধ্যাপনা মহৎ পেশা, অধ্যাপনা করা নয় কিন্তু, প্রফেসরি করাটাকে বোঝানো হয়নি। অধ্যাপনা, তুমি যে পড়াচ্ছ সেই কাজটার একটা নাম আছে, সেটা হচ্ছে অধ্যাপনা, সেটা হলো একটা মহৎ পেশা। ওকে, তাহলে ক্রিয়াবাচক যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়া অর্থাৎ কাজের নাম বোঝায়, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে আমরা বলছি ক্রিয়াবাচক বিশেষ্য। নেক্সট হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য।
সমষ্টি বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছুর সমষ্টি, একটা জাতি, একটা শ্রেণী, বা ধরে নাও আমি বললাম অনেক, এক দল পাখি উড়ে যাচ্ছে, তাহলে এই যে এক ঝাঁক, এক ঝাঁক, এই যে পাখিদের টোটাল সমষ্টি, তাকে আমরা বলছি ঝাঁক। ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি বোঝানো যেতে পারে? ধরো বললাম যে সেনারা কুচকাওয়াজ করছে বা সৈন্যদল কুচকাওয়াজ করছে, তাহলে এটাকে বোঝানো যেতে পারে। ঠিক আছে, যে সৈন্য দল মানে প্রচুর সেনা একসঙ্গে কুচকাওয়াজ করছে, সেটাকে বোঝানো যায়। এছাড়া আমরা কি বলতে পারি? এছাড়া আমরা বলতে পারি যে তোমার কি বলে, এক দঙ্গল হাতি বনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এক দঙ্গল, এই যে অনেকগুলো হাতি একসঙ্গে, সেটাকে আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এই যে ঝাঁক শব্দটা, এই যে জনগণ, এখানে জনগণ গণতন্ত্রের ভিত্তি, মানে ডেমোক্রেসি, জনগণ ছাড়া কখনোই গণতন্ত্র স্থাপিত হতে পারে না। জনগণের প্রধান গণতন্ত্র থাকার প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণ থাকবে সেখানে। তাহলে এইটা হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এই পাঁচটা বললাম। এছাড়া সংজ্ঞাবাচক পড়বে, জাতিবাচক, সমষ্টিবাচক, আচ্ছা গুণবাচকটা পড়বে। গুণবাচক কি বলতে চায়? আচ্ছা, গুণবাচকটা হলো যে যে বিশেষ্য পদ দ্বারা কোন প্রাণী বা বস্তুর দোষ, গুণ, ধর্ম ইত্যাদিকে বোঝায়, তাকে আমরা বলছি গুণবাচক বিশেষ্য। যে প্রাণী এবং তোমার কি বলে, যে বিশেষ্য পদের দ্বারা কোনো প্রাণী বা বস্তুর দোষ, গুণ, অর্থাৎ কি তার দয়া, করুণা, তাকে করুণা করো না, চোরটাকে ক্ষমা করে দাও, এটা হচ্ছে তোমার একটা গুণ। স্নেহ করা, কাউকে ভালোবাসা, তুমি কোনো পাপ করছো না, পুণ্য করছো, এইগুলো। ঠিক আছে, দয়া, করুণা করা, এইগুলো হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য। তাহলে এগুলো হলো গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য পড়বে, সমষ্টিবাচক বিশেষ্য পড়বে, শ্রেণীবাচক বা জাতিবাচকটা পড়বে। আচ্ছা, ভাববাচক তো বলেছি, ক্রিয়াবাচক বলেছি, আর একটা হলো অবস্থাবাচক বিশেষ্য, এইটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানটা একটু মুছছি, বলে দিচ্ছি। অবস্থাবাচকটা হচ্ছে যে বিশেষ্য পদের দ্বারা অবস্থা বোঝায়, যে বিশেষ্য পদের দ্বারা অবস্থা বোঝানো হয়। ঠিক আছে, প্রাণী বা বস্তুর অবস্থাকে বোঝানো হয়। যে বিশেষ্য পদ দ্বারা প্রাণী বা বস্তুর অবস্থাকে বোঝানো হয়, যেমন কি তার শৈশব, তারপর হচ্ছে বার্ধক্য, তারপর হচ্ছে স্বাধীনতা, তার অসহায়তা, মানে এগুলো হচ্ছে তার অবস্থা। অর্থাৎ কিভাবে আমরা বলবো শব্দটা, ধরো এইভাবে যদি বলি যে শিশুরা শৈশবে খুব কাঁদে, তাহলে এই যে শৈশবের নিচে দাগ দিয়েছি, এখানে তার একটা অবস্থার কথা বলা হচ্ছে। ঠিক আছে, বার্ধক্য বয়সে বৃদ্ধরা অবলম্বন খুঁজতে চায়, তাহলে এটা হচ্ছে তার একটা বার্ধক্য, এটা হচ্ছে তার একটা অবস্থা, যেটাকে আমরা তার অবস্থাবাচক বিশেষ্য বলে থাকি। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা অবস্থাকে সূচিত করে, তাকে আমরা বলছি অবস্থাবাচক বিশেষ্য। ব্যাস, এই কটা খুব ভালো করে পড়বে, যে কটা বললাম। এবার বলো আমাকে, বিশেষ্য পদ থেকে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা? বিশেষ্য পদ থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। ম্যাডাম, শ্রেণীবাচক বিশেষ্য আর সমষ্টিবাচক বিশেষ্য তো প্রায় একই রকমেরই, শ্রেণীবাচক কনফিউজ হয়ে যাবে। বিশেষ্য আর সমষ্টিবাচক বিশেষ্য না, প্রায় একই রকম নয়। কারণ বলছি শ্রেণীবাচক, ধরো আমি বলছি যে পাখি, উদ্ভিদ বা গাছ, ধরো প্রাণী, এদেরকে বোঝাচ্ছে। আর সমষ্টিবাচকে হচ্ছে একটা দলকে বোঝানো হচ্ছে, মানে এখানে ওই যেমন ধরো ঝাঁক পাখি, এখানে কিন্তু পাখিটা হচ্ছে না, ওই ঝাঁকটা হচ্ছে, পাখিদের ঝাঁকটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবার বোঝা গেল? একটা ধরো সভা,
অনেক মানুষের সভা বসেছে, তাহলে মানুষ হলে কিন্তু এটা শ্রেণীবাচক হবে, কিন্তু অনেক মানুষকে নিয়ে একটা সভা বসেছে মানে মানুষের কি হয়, সভা, অনেক মানুষ যে জায়গাটাতে জড়ো হয় সেটাকে সভা বলে। সভাটা হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। এবার ঠিক ক্লিয়ার আছে। হয়েছে? হুম। আচ্ছা, তাহলে বিশেষ্য পদ নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আমরা বিশেষণ পদে যেতে পারি। দেখো, সবকটা কিন্তু ধীরে সুস্থে বুঝবে, ঠিক আছে, অনেকখানি। আর এত মানে ভেতরে টাইপস রয়েছে, গুলিয়ে যাওয়ার প্রবল চান্সেস থাকে। যেখানে বুঝবে না বলবে, আমি ফার্দার রিপিট করব। আচ্ছা, বিশেষণ পদটা হচ্ছে যে পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে বোঝানো হয় তাকে বিশেষণ পদ বলে। তাহলে বিশেষ্য পদটাকে এখানে বিশেষিত করছে যে শব্দটার দ্বারা, তাকে আমরা বলছি বিশেষণ পদ। তাহলে বিশেষ্য শব্দটাকে আমরা বিশেষ্য যে শব্দের দ্বারা বিশেষিত করছি তাকে আমরা বলছি বিশেষণ পদ, ঠিক আছে। যেমন কিভাবে বিশেষিত করব, তার দোষ দেখে, তার গুণ দেখে, তার অবস্থা, তার পরিমাণ, তার সংখ্যা, এইসব দেখে। এবার প্রথম হচ্ছে প্রকৃতি অনুসারে বিশেষণ পদের প্রকারভেদ এবং উদাহরণ। প্রকৃতি অনুসারে বিশেষণ পদের প্রকারভেদ এবং উদাহরণ। যেমন প্রথম হচ্ছে বিশেষ্যের বিশেষণ, ঠিক আছে। বিশেষ্যের বিশেষণ মানে এখানে বিশেষণ বিশেষ্য পদটাকে বিশেষিত করছে যার দ্বারা। কিভাবে? দেখো, এখানে আমি বলেছি যে শুভম ভালো ছেলে। আগে আমরা পড়ি যে বিশেষ্যের বিশেষণ কাকে বলে। তাহলে যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্যর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে বোঝায় বা বিশেষ্য পদকে যে বিশেষণ পদটা বিশেষিত করছে তাকে আমরা বলছি বিশেষ্যর বিশেষণ। যেমন শুভম ভালো ছেলে, তাহলে এখানে শুভমের সম্পর্কে কি বলছে না ছেলেটা ভালো, তাহলে শুভমের সম্পর্কে বলছে সে ভালো ছেলে। তাহলে কে না শুভম, তাহলে শুভম হচ্ছে একটা বিশেষ্য পদ। তাহলে এই বিশেষ্য পদটাকে বিশেষিত করছে ভালোর দ্বারা। যেমন দেখো, আমি আরেকটা বলছি, সাপোজ ধরো এই বিশেষণ পদটাকে ধরো আমি আরেকটা বললাম যে রহিম বাবু খুব সৎ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, রহিম বাবু এটা তো একটা বিশেষ্য পদ, সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে এই রহিম বাবু কেমন লোক, খুব সৎ, তাকে আমরা বিশেষিত করেছি। তাহলে এইটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ। এটা খেয়াল রাখো, ঠিক আছে। এটা আমি আবার পরে এই একই জিনিস বলবো, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে, তফাৎটা বুঝবে। আচ্ছা, প্রথমে আমি বলি যে সর্বনামের বিশেষণ মানে যে বিশেষণ পদ সর্বনাম পদটাকে বিশেষিত করছে। মানে যেমন তুমি সুন্দর, এখানে কে সুন্দর, তুমি। এখানে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে আমরা সর্বনাম পদ বলি, তাই তো। তাহলে এই যে তুমি, তুমিটা হচ্ছে এখানে সর্বনাম পদ। তাহলে কে সুন্দর, তুমি, সর্বনাম পদটাকে এখানে বিশেষিত করা হয়েছে, সর্বনাম পদটাকে এখানে বিশেষিত করা হয়েছে, তাই জন্য এটা হবে তুমি সুন্দর। তাহলে এটা হচ্ছে হলো তুমি সুন্দর। বা ধরো এটাকে যদি আমি আরেকটু বলি যে এই সর্বনামের বিশেষণটাকে ধরো আরেকটা অর্থে বলছি যে সে হচ্ছে সে হলো মহৎ, ঠিক আছে। তাহলে সে মহৎ ব্যক্তি। তাহলে সে কেমন, সেটা হলো সর্বনাম পদ। এখানে এই সর্বনাম পদটা কাকে বলেছে, মহৎ, তার সম্পর্কে কি বলেছে, এটা হলো বিশেষণ।
তাহলে এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে এটা হলো বিশেষণ পদ, ঠিক আছে, মহৎ ব্যক্তি। আচ্ছা, নেক্সট হচ্ছে সর্বনামের বিশেষণ হলো, এবার হলো বিশেষণের বিশেষণ। আচ্ছা, বিশেষণের বিশেষণটা কি? বিশেষণের বিশেষণ হচ্ছে যখন বিশেষণ পদটাকেই আরো একবার বিশেষিত করছে। দেখো আমি এখানে বলেছি সে খুব ভালো ছেলে, তো এখানে ভালো হচ্ছে সে কেমন ছেলে, ভালো ছেলে, ভালো হচ্ছে এখানে বিশেষণ, কিন্তু এই বিশেষণটুকু দিয়েই তাকে থেমে যায়নি, এই বিশেষণটাকে আরো ভালো করে বিশেষিত করেছে এই খুব শব্দটা দিয়ে। তাই জন্য এই বিশেষণটাকে বিশেষিত করেছে খুব দিয়ে, তাই এটা হয়েছে বিশেষণের বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বাক্যের অন্য কোনো বিশেষণের অবস্থা, গুণ এইগুলো বোঝায়, তাহলে বাক্যে অবস্থিত আর একটা বিশেষণ পদের অবস্থা, গুণ এগুলোকে বোঝায়, তাহলে তাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। যেমন ধরো আমি বলছি বাড়িতে কুচকুচে কালো বিড়াল আছে। তাহলে কুচকুচে কালো, দেখো কালোটা হচ্ছে বিশেষণ, এই বিশেষণটাকে আর ওই কালোটাকে আরো বিশেষিত করেছে কি দিয়ে, না কুচকুচে দিয়ে। অর্থাৎ যে বাক্যের মধ্যে দুটো করে বিশেষণ রয়েছে এক কথায় বলতে গেলে, সেটা হলো কুচকুচে কালো, তাই তো? এই যে বিশেষণটা রয়েছে এটাকে আমরা বলছি বিশেষণের বিশেষণ। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? আমরা যখন ক্রিয়াপদটাকে বিশেষিত করি তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। আস্তে কথা বলো, এখানে যে কথা বলা সেটা হচ্ছে তোমার ক্রিয়াপদ। এই যে কথা বলো এটা হলো ক্রিয়াপদ। কিভাবে কথা বলবে? আস্তে। তাহলে এই যে আস্তে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তুমি জলদি আসবে, এই যে আসবে এটা হচ্ছে তোমার বিশেষণ, এই ক্রিয়াপদ। এটা তুমি কিভাবে আসবে, না জলদি, অর্থাৎ তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? এটা হলো তাড়াতাড়ি আসবে। জলদি আসবে এটা হচ্ছে তাড়াতাড়ি আসবে, মানে আসাটা হচ্ছে তোমার ক্রিয়াপদ ডেফিনেটলি। কিভাবে আসবে, না জলদি। তাহলে এটাকে আমরা বলছি জলদি আসবে, তাই তো? তার মানে ক্রিয়াপদটাকে আবার বিশেষিত করা হয়েছে জলদি শব্দটা দিয়ে। তাহলে বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ, এই চারটের মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা বল। বা ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ক্রিয়া বিশেষণে, ক্রিয়াটার তো দোষ গুণ অবস্থা। ধরো আমি বললাম চিঠিটা তাড়াতাড়ি লেখো, তাহলে তুমি লিখছো, লেখাটা হচ্ছে তোমার ক্রিয়াপদ, কিন্তু কিভাবে লিখছো সেটাকে আমি কিভাবে বিশেষিত করেছি, তাড়াতাড়ি শব্দটা দিয়ে। তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, চিঠিটা তাড়াতাড়ি লেখো। দেখো এবার আমায় বলো এই প্রথম চারটের মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা। বিশেষণের প্রথম চারটে, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। ওকে, চলো এবার হলো তাহলে, এবার হচ্ছে আমরা নেক্সট পড়বো, বিশেষণের অনেকগুলো ভাগ আছে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তার অর্থ অনুসারে বিশেষণের ভাগ। তাহলে আমরা এতক্ষণ ধরে পড়ছি যেটা, সেটা হচ্ছে তোমার, এটা হলো বিশেষণের তারতম্য অনুযায়ী। বিশেষণের তারতম্য অনুযায়ী এই ভাগগুলো রয়েছে। মূলত এই তিনটি ভাগে ভাগ করা যায়, যেটা হলো বিশেষণের বিশেষণ, আর তোমার কি বলে ক্রিয়া বিশেষণ, আর নাম বিশেষণ। এটা হলো মেন ভাগ, ঠিক আছে? এবার যেটা পড়াবো সেটা হলো অর্থ অনুযায়ী বিশেষণের ভাগ। সেটা হচ্ছে অবস্থাবাচক। দেখো প্রথমটা হলো অবস্থা, কোনো কিছুর অবস্থা সূচিত করছে।
এই জায়গাটাতে কি বলবো, যখন কোনো কিছুর অবস্থা সূচিত করবে, দেখ অবস্থাবাচক বিশেষণকে আমরা বলবো বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তাহলে বৃষ্টিটা কিভাবে পড়ছে, টাপুর টুপুর। দেখো এখানে বলছে আগুনটা নিভন্ত, আগুনটা কেমন, সেটা হচ্ছে নিভে যাচ্ছে, নিভন্ত আগুন, ঠিক আছে, এটা হলো তার অবস্থা। আর একটা যেটা বললাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে টাপুর আর টুপুর, তাহলে টাপুর আর টুপুর, ঠিক আছে। তাহলে এটা হলো বৃষ্টিটার অবস্থা কিভাবে পড়ছে, তাহলে এগুলো হলো অবস্থাবাচক বিশেষণ। পরেরটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, দেখো সংখ্যাবাচক বলছে যে বিশেষণ পদ বিশেষ্যর সংখ্যাটাকে নির্দেশ করে, যে বিশেষণ বিশেষ্যর সংখ্যা নির্দেশ করে। তাহলে যে বিশেষণ পদ বিশেষ্যর সংখ্যা নির্দেশ করে তাকে আমরা বলছি, তাকে আমরা বলছি সংখ্যাবাচক বিশেষণ। এবার বিষয়টা তাহলে যে বিশেষণ পদ তোমার কি বলে বিশেষ্যর সংখ্যাটাকে নির্দেশ করছে, এখানে তুমি বলতে পারো এই দেখো 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। আর ধরো আমি বললাম 5000 টাকা, ধরো আমি বললাম 3 মাস, এইভাবে 5000 টাকা, তাহলে এই যে 5, এবার ধরো 3 মাস, ওকে। তাহলে এগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। এবার এই সংখ্যাবাচকটা পড়িয়েই আমি চলে যাচ্ছি পূরণবাচকে। এটা ভালো করে বুঝে নাও, দুটো জিনিসই একই মনে হতে পারে কিন্তু দুটো জিনিস এক নয়। ভালো করে দেখো পূরণবাচকে কি হবে, পূরণবাচক মানে যে বিশেষণ পদ দ্বারা, যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্যর ক্রমিক সংখ্যাকে নির্দেশ করে, বিশেষ্যর ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে কি, ধরো কেউ ক্লাসে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, এই যে পর পর হচ্ছে কনসিকুয়েন্টলি। ধরো আমি বললাম রাজু মাধ্যমিকে সপ্তম হয়েছে, রাজু মাধ্যমিকে সপ্তম হয়েছে, তাহলে এখানে সপ্তম মানে তাহলে দেখো পর পর আসছে 1 2 3 4, যেটা বোঝায় ক্রমিক অর্ডারে, মানে ক্রমিক সংখ্যা অনুযায়ী। তো এটাকে আমরা বলছি পূরণবাচক। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি, যে বাড়ির মেজো ছেলে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তাহলে এই যে বড়, মেজো, সেজো, ছোট, এগুলো হচ্ছে এক একটা ক্রমিক সংখ্যা। তো এইভাবে বোঝালে সেটাকে আমরা বলছি পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ বিশেষ্যর ক্রমিক সংখ্যাকে বোঝায়। তাহলে দুটোর মধ্যে তফাৎটা বোঝা গেছে, ক্রমিক ক্রমিক আর পূরণবাচক আর সংখ্যাবাচক, এই দুটোর মধ্যে তফাৎ বোঝা গেছে। হ্যাঁ, এবার হলো মাত্রাবাচক বিশেষণ। মাত্রা মানেটা কি, মাত্রাবাচকটা হচ্ছে মানে মাত্রা মিন্স এখানে আরেকটা এই কথাটার সঙ্গে যায়, সেটা হলো পরিমাণবাচক। কেউ ধরো অনেক খেয়েছে, সেই জিনিসটা পরিমাণবাচক, কেউ অল্প খাচ্ছে, ঠিক আছে। তাহলে যে বিশেষণ পদ বিশেষ্যর পরিমাণটাকে বোঝাচ্ছে বা মাত্রা, ধরো প্রচুর খাদ্য দ্রব্য এনেছে, সে বাজার থেকে প্রচুর খাদ্য দ্রব্য কিনে এনেছে বা প্রচুর শাকসবজি কিনে এনেছে, এই যে প্রচুর, এই যে ধরো আমি বললাম যে ব্যক্তিটি অল্প আহার করলো, তাহলে প্রয়োজনে কম খেলো, এই যে এটাকে বলা হচ্ছে মাত্রাবাচক। আর লাস্ট ওয়ান দেখো, এবার হচ্ছে সর্বনামীয় বিশেষণ। একটু আগেই আমরা পড়েছিলাম সর্বনামের বিশেষণ, তাহলে আমার প্রশ্ন উঠতে পারে এই দুটোই কি এক, না এই দুটো এক নয়। কেন এক নয়,
যে বিশেষণ পদ দ্বারা সর্বনামটা এখানে সর্বনাম বিশেষণ রূপে ব্যবহার করা হয়। এখানে তফাৎটা হচ্ছে সর্বনাম পদ এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়। আগের বারে আমি দেখেছিলাম সর্বনামীয় বিশেষণ অর্থাৎ সর্বনামের বিশেষণ যেটা ছিল সেখানে একটা বাক্যের মধ্যে, এই যে আমরা সর্বনামের বিশেষণটা আগে পড়লাম না, এখানে আমরা দেখছিলাম কি এই সর্বনামের বিশেষণটা যেখানে একটা বাক্যের মধ্যে সর্বনামও থাকবে বিশেষণও থাকবে, কিন্তু এইটার বেলাতে শুধুমাত্র সর্বনাম পদটাই বিশেষণের মতো আচরণ করবে। এখানে সর্বনাম পদটাই বিশেষণের মতো তোমার কি বলে ব্যবহার করতে হবে। সর্বনাম পদটাই বিশেষণের মতো আচরণ করবে, আলাদা করে কোনো বিশেষণ নেই। যেমন দেখো সেই লোকটা, এখানে লোকটা কেমন, সেই লোকটা, এই সেইটা কিন্তু অ্যাকচুয়ালি সর্বনাম, এখানে সর্বনামটাই বিশেষণ রূপে ব্যবহার করা হচ্ছে। কোনো দিন, দিন কেমন, কোনো, ঠিক আছে। ধরো আমি বললাম, আরেকটা বলছি, যেমন এই বাড়িটা, তাহলে এখানে হচ্ছে বাড়িটা, এই বাড়িটা, তাহলে এখানে এইটা হচ্ছে সর্বনাম, এখানে বাড়িটা হচ্ছে বিশেষ্য, এখানে কোনো বিশেষণ পদ নেই, এখানে এই সর্বনামটাই বিশেষ্য পদ রূপে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, এই সর্বনামটাই বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, তাই একে বলা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। তাহলে দুটোর মধ্যে তফাৎ বোঝা গেছে, সর্বনামীয় বিশেষণ আর সর্বনামের বিশেষণ দুটো কিন্তু যখন করতে দেওয়া হবে ঠিকভাবে করতে হবে এমসিকিউ গুলো। নেক্সট ম্যাম সর্বনামীয় বিশেষণটা আরেকবার বলুন না। হ্যাঁ, দেখ দুটোই বলে দিচ্ছি আরেকবার করে। সর্বনামীয় যেটা বিশেষণ সেটা হচ্ছে যে সেই লোকটা বা কোনো দিন, যেখানে আমরা দেখছি কোনো আলাদা করে বিশেষণ নেই, শুধুমাত্র সর্বনাম পদটা রয়েছে, সর্বনাম পদটাই এখানে বিশেষণ রূপে এখানে ব্যবহৃত হচ্ছে, সর্বনাম পদটা এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হচ্ছে, তাই জন্য এটাকে সর্বনামীয় বিশেষণ বলা হয়েছে। আর সর্বনামের বিশেষণ যেটা আমরা আগে পড়লাম সেখানে দেখো, এই যে দেখো দেখাচ্ছি, এখানে একটা বাক্যের মধ্যে সর্বনামটাও রয়েছে আবার বিশেষণটাও রয়েছে, সেটা হবে সর্বনামের বিশেষণ। দেখো তুমি সুন্দর, তুমিটা হচ্ছে সর্বনাম, সুন্দরটা হচ্ছে বিশেষণ, এখানে দুটোই আছে, তুমিও আছে সুন্দরও আছে, তাহলে সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ। ওকে, ঠিক আছে, এবার বোঝা গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে গঠন অনুযায়ী বিশেষণের প্রকারভেদ। গঠন অনুযায়ী বিশেষণের প্রকারভেদ কিভাবে? একপদী বিশেষণ, একপদী বিশেষণ মানে যে বাক্যটার মধ্যে একটাই বিশেষণ থাকবে। ভদ্র ব্যক্তি মানে একটাই পদ থাকবে, একটাই বিশেষণ থাকবে, এখানে ব্যক্তি কেমন, ভদ্র। কালো ছেলে, দেখতে পেয়েছো, কালো ছেলে, ছেলেটা কেমন, কালো, তাহলে একটাই পদ রয়েছে এখানে, ঠিক আছে, একপদী, অর্থাৎ এখানে একটাই তোমার কি বলে বিশেষণ রয়েছে। সুন্দরী মেয়ে, তাহলে মেয়েটা কেমন, সুন্দর, একটা করে তোমার বিশেষণ আছে, সেগুলো হলো একপদী বিশেষণ। আর বহুপদী বিশেষণ মানে এখানে বহু পদকে আশ্রয় করে গড়ে উঠছে, বা এটাকে আমরা এইটা বলতে পারি যে এখানে একটা বিশেষণ থাকবে। প্রথমটায় দেখো একপদী বিশেষণে, সরি,
একটা তো বিশেষণ থাকবে, কিন্তু সেটা একটা পদকে কেন্দ্র করে থাকবে। একটাই পদ, দেখো ব্যক্তি, ছেলে, মেয়ে, একটাই পদ, সেটা কি পদ? বিশেষ্য পদ। তাহলে একটা পদকে কেন্দ্র করে একটা করে বিশেষণ আছে, তাই জন্য এটা হচ্ছে একপদী বিশেষণ। নেক্সট হচ্ছে বহুপদী বিশেষণ, যেটা হচ্ছে অনেকগুলো এখানে বিশেষণ রয়েছে। যেমন চির উন্নত শির, শির মানে কি? মাথা, পড়িয়েছিলাম, এটা হচ্ছে সেই বিদ্রোহীর অংশ। ঠিক আছে, আর ভালো কথা, এখানে একদম পারফেক্ট কতজন তোমরা পিএসসি তে দেবে বলো তো পরীক্ষা? মানে বিএড কাদের কাদের কমপ্লিট আছে? প্রিয়াঙ্কার বিএড কমপ্লিট আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আমার আছে। হ্যাঁ, সাবিউরের কমপ্লিট আছে। জুলাই আগস্টে আসবে তোমার কি বলে, বিজ্ঞপ্তি চলে আসবে জুলাই আগস্টে। ওই পরীক্ষাটা দিতে হবে, ওটা আলাদা করে করিয়ে দেবো তোমাদেরকে, তার জন্য কোনো অসুবিধা নেই। দেখি পিএসসির জন্য একটা আলাদা ব্যাচ করব, তখন শুধুমাত্র পিএসসির জন্য, সেটাতে তোমরা চলে আসো। মানে এসএলএসটি যেমন হচ্ছে হচ্ছে ওখানে পিএসসিটা। এবারে হচ্ছে চির উন্নত শির। তাহলে চির উন্নত, দেখো এখানে চির আর উন্নত দুটো পদকে কেন্দ্র করে, তবে কিন্তু শিরটা কেমন? চির উন্নত, দুটো পদকে আশ্রয় করে বিশেষণটা আছে। রক্ত চোষা, ঠিক আছে, জমিদার, রক্ত চোষা, তাহলে দুটো পদকে আশ্রয় করে গড়ে উঠেছে। আগুন রঙা, মেঘ কেমন? আগুন রঙা, তাহলে এটা হচ্ছে দুটো পদকে আশ্রয় করে গড়ে উঠেছে, তাহলে এটা হলো বহুপদী বিশেষণ। বহুপদী বিশেষণ। আর নেক্সট হচ্ছে বাক্যাশ্রয়ী বিশেষণ। বাক্যাশ্রয়ী বিশেষণ, ঠিক আছে, বাক্যাশ্রয়ী বিশেষণটা হচ্ছে বহুদিন পরে ঘরে ফিরে আসা ক্লান্ত বিধ্বস্ত মানুষটিকে দেখে তার খুব কষ্ট হলো। বহুদিন পরে ঘরে ফিরে আসা, দেখো মানুষটা কেমন? ক্লান্ত বিধ্বস্ত, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু বিশেষণ হবে। এবার আমি যদি শুধু বলি ক্লান্ত বিধ্বস্ত মানুষ, তাহলে বাক্যটার মধ্যে কোনো অর্থ দাঁড়াবে না, যতক্ষণ না আমি বলছি এই পদটা অনেকগুলো, দেখো একটা বাক্যকে কেন্দ্র করে বিশেষণটা গড়ে উঠেছে। ভালো করে দেখো, বহুদিন পরে ঘরে ফিরে আসা, এই যতক্ষণ এই পুরো বাক্যটা বলছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিশেষণের কোনো অর্থ দাঁড়াচ্ছে না। অর্থাৎ যখন একটা বাক্যকে কেন্দ্র করে একটা বিশেষণ পদ গড়ে উঠবে, তো সেটাকে আমরা বলবো বাক্যাশ্রয়ী বিশেষণ। যেমন সিমিলারলি আগেরটাতে আমরা দেখলাম দুটো করে পদ রয়েছে বিশেষণে, সেরকম পরেরটায় দেখছি একটা গোটা বাক্য রয়েছে, বাক্যটাকে কেন্দ্র করে বিশেষণটা গড়ে উঠেছে। মানুষটিকে দেখে তার খুব কষ্ট হলো। কি হলো? কষ্ট। শুধু কষ্ট বললে কি বোঝায়? বিশেষণটা হবে না। এই মানুষটিকে দেখে তার খুব, এইটা পুরোটা বসলো, তবেই খুব কষ্ট হলো, এটা বোঝা যায়। তাহলে এই বাক্যটাকে কেন্দ্র করে বিশেষণ পদটা গড়ে উঠেছে, তাকে আমরা বলছি কেমন মানুষ তিনি? দেখো কাজের ভিতর ডুবে যাওয়া মানুষ, তাহলে এই ডুবে যাওয়া পর্যন্ত এই পুরোটাই কিন্তু বিশেষণ, ঠিক আছে, তবেই এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে। একটা বাক্যকে কেন্দ্র করে বিশেষণটা তৈরি হয়, তাকে আমরা বলি বাক্যাশ্রয়ী বিশেষণ। নেক্সট, ধন্যাত্মক বিশেষণ। ধন্যাত্মক বিশেষণ মানে টনটনে জ্ঞান, কনকনে বাতাস। টনটনে মানে এখানে ধ্বনির ব্যবহার করা হয়েছে। ধন্যাত্মক বিশেষণ মানে কি? ধ্বনি, কনকনে, সনসন, তারপর টনটন, এইগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। বাতাসটা কিভাবে বইছে? সনসন করে বাতাস বইছে, ঠিক আছে। ধন্যাত্মক, অর্থাৎ ধন্যাত্মক শব্দ যদি বিশেষ্যর তোমার কি বলে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাকে বোঝায়,
তাহলে সেটাকে আমরা বিশেষণ বলবো। যেমন ধরো আমি একটা বললাম গনগনে আঁচ, আগুনের গনগন করে আঁচ উঠছে, ফুরফুরে বাতাস বইছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এইগুলোকে আমরা বলছি ধন্যাত্মক বিশেষণ। আরেকটা হলো শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ, হাসি হাসি মুখ, বড় বড় কথা। ঠিক আছে, এবার আমার কথা হলো ধন্যাত্মক আর শব্দ দ্বৈত এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? ধন্যাত্মক দুটোই কিন্তু দেখো একই শব্দ রিপিটেড হয়েছে, হাসি হাসি আর টন টন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ধন্যাত্মক মানে এখানে ধ্বনি, দুটো ধ্বনি পর পর বসেছে, যেমন টন টন, কন কন। ঠিক আছে, কিন্তু এগুলোর কোনো অর্থ হয় না, অর্থ হবে না। ঠিক আছে, তাহলে এগুলো হলো ধন্যাত্মক বিশেষণ, ঝিরঝিরে হাওয়া। আর শব্দ দ্বৈত মানে দুটো শব্দ পাশাপাশি বসেছে, যেমন হাসি হাসি মুখ, বড় বড় কথা। দেখো দুটো একই শব্দ এবং তাদের কিন্তু একটা অর্থ আছে, যখনই অর্থ হবে থাকবে তাকে আমরা কি বলবো? শব্দ দ্বৈত। তাহলে যে শব্দ দুটো পাশাপাশি একই শব্দ বসছে এবং তার একটা অর্থ আছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি শব্দ দ্বৈত। ঠিক আছে, এবার বলো তাহলে এখানে হলো বিশেষণ পদগুলো সব শেষ। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলো। এখনো পর্যন্ত তো নেই ম্যাডাম, পড়ার পর দেখা যাবে। হ্যাঁ, এখনো অব্দি কিছু নেই, পড়ার পর বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আগের দিনের গুলো হয়েছে প্র্যাকটিস, সকলকে যে দিয়েছিলাম ওগুলো কবে মেলানো হবে? আজকে করাবেন তো করাবেন ম্যাডাম। কবে সবাই বলো, বুঝতে পারলাম না কি বললে। ক্লাসের শেষে মেলালেই হবে। কালকে মিলিয়ে দেবো। হুম। ঠিক আছে, চল। নেক্সট হচ্ছে সর্বনাম পদ। এই উইকে আমি কালকে পড়াবো, এক্সট্রা ক্লাস দিতে পারবো না। নেক্সট উইকে আবার এক্সট্রা ক্লাস দেবো, মানে মঙ্গল বুধ অ্যাজ ইউজুয়াল পড়াবো, আবার শুক্রবার রবিবারের মধ্যে একদিন পড়াবো। চল সর্বনাম পদটা পড়ে নাও। সর্বনাম পদ আগেই বলেছিলাম যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা বসে, মানে ধরো আমি যদি বারবার বলি যে সুমিত ভালো ছেলে, সুমিত প্রত্যহ সকালবেলা ওঠে, সুমিত প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়, তাহলে কি ভালো লাগবে? প্রথমটাই আমরা বলি যে সুমিত ভালো ছেলে, নেক্সট বলি যে সে সকালবেলায় ওঠে, সে প্রত্যহ মানে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়, তাহলে এইভাবে সে বলে আমরা ব্যবহার করি। তো এই যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদটি ব্যবহার করা হয় তাকে আমরা বলছি সর্বনাম পদ। তাহলে বিশেষ্য বা নামের পরিবর্তে যে পদ ব্যবহার করি তাকে সর্বনাম পদ বলে। আচ্ছা, এবার সর্বনাম পদেরও তাই অনেকগুলো ভাগ আছে, তো সেগুলো আমাদেরকে জানতে হবে। সব হচ্ছে ভাগ, শ্রেণী বিভাগের ওপরেই পুরো পড়াটা ডিপেন্ড করে আছে। ফার্স্ট সর্বনাম পদ, ফার্স্ট ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামটা কি? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে যে যে সর্বনাম পদ কোনো ব্যক্তিকে নির্দেশ করে,
যেমন দেখো সর্বনাম এখানে তুমি কি করো, তুমি কাউকে প্রশ্ন করছো, আমরা বাড়ি যাচ্ছি, তাহলে কতগুলো ব্যক্তিকে নির্দেশ করছে। বা ধরো আরেকটা বলছি যে তুমি খাবে এসো, এই কথাটা বললাম, ঠিক আছে। ধরো আরেকটা বলছি যে এই সর্বনাম পদটাকেই আবার এই ব্যক্তিবাচক সর্বনামকেই আমরা যদি তিনটে পুরুষে ভাগ করে পড়ি, কিভাবে তিনটে পুরুষে ভাগ করে পড়বো, তাহলে পুরুষ মানে আমরা কি জানি, তিনটে পুরুষ মনে আছে, পুরুষ কি কি, উত্তম, মধ্যম আর প্রথম। উত্তমে কি হবে আমি, মধ্যমে কি হবে তুমি। তাহলে শুধু তো আমি তুমি নয়, উত্তমে হবে আমি, আমরা, আমাদের, মোরা, এগুলো সব হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষে তুমি, তোমরা, তোমার, তোমাকে, এগুলো সব তোমাদের, এগুলো হলো সব মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষে যেটা, সেটা হচ্ছে সে, তাহারা, এগুলো হচ্ছে সব প্রথম পুরুষ, তাই তো। সে, তাহারা, তাহাদের, ইনি মানে যেটা আমরা ইংরেজিতে ইট অর্থে ব্যবহার করি, ওরা, এর, এইগুলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম পুরুষ, সে, তাহারা, তাহাদের, এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে এটা হবে প্রথম তোমার কি বলে প্রথম পুরুষ, ঠিক আছে। তাহলে তিনটের মধ্যে তফাৎ বোঝা গেল। তাহলে এবার আমি উদাহরণগুলো সেইভাবে বলি, যেমন দেখো তুমি কি করো, তাহলে এটা হচ্ছে তোমার মধ্যম পুরুষে বলেছি। আমরা বাড়ি যাচ্ছি, এটা যেমন ব্যক্তিবাচকের উত্তম পুরুষে বলেছি। আর প্রথম পুরুষে যদি একটা উদাহরণ দিই, ধরো আমি বলে দিলাম যে তাদের কথা আর বলো না, এই কথা যদি বলি তাহলে ব্যক্তিবাচক, সেটা হবে প্রথম পুরুষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কি, যে সর্বনাম পদটা কোনো কিছুকে নির্দেশ করে বলছে। যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে যখন কোনো সর্বনাম নির্দেশ করে, ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, তো সেটাকে আমরা বলছি নির্দেশক সর্বনাম। তাহলে কি হবে, ধরো এখানে এই সর্বনামটাকেও আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানে একটা হলো সামীপ্যবাচক, একটা হচ্ছে দূরত্ববাচক। দেখো বলছি, এই নির্দেশক সর্বনামটাকেও আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হলো সামীপ্য আর একটা হচ্ছে দূরত্ব। সামীপ্য মানে সামনে বোঝাচ্ছে, যেটা নিকটে। সামীপ্যবাচক বা নিকট, তুমি নিকটে কোনো বস্তুকে বা ব্যক্তিকে চিহ্নিত করে বলছো, তাহলে সেটা হবে সামীপ্যবাচক সর্বনাম। আর যে সর্বনাম পদের দ্বারা তুমি দূরত্ববাচক, দূরের কোনো কিছুকে তুমি চিহ্নিত করে বলছো, তাহলে সেটা হচ্ছে তোমার মানে দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। যেমন এই দেশ আমার, ঠিক আছে, এই যে এটা তুমি বলছো এই বইটা আমার নয়, তাহলে এটা হলো তুমি বলছো একদম নিকটে, তোমার সামনে রয়েছে। যেমন এই দেশ, বা আমি বললাম যেমন এই বই আমার নয়, তাহলে এই যে এইটা রয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার নির্দেশক সর্বনাম, তাই তো। আর দূরত্ববাচক মানে যেটা দূরের বোঝাচ্ছে, যেমন ধরো আমি বললাম ওই দেখো ভাই চাঁদ উঠেছে, তাহলে দেখো তুমি দূরের কিছু দেখাচ্ছ, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, তাহলে ওইটা হচ্ছে তোমার এখানে দূরত্ববাচক। ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ঠিক আছে, তাহলে সেটা হলো দূরত্ববাচক সর্বনাম। সিমিলারলি অনির্দেশক,
অনির্দেশক। অনির্দেশক হচ্ছে তুমি কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করে বলছো না। কেউ উত্তর দিল না। আচ্ছা, অতীতের স্মৃতি কেউ ভোলে না। কেউ না কেউ এসে যাবেই। তাহলে তুমি কাউকে নির্দেশ করে পার্টিকুলার বলছো না, তুমি কাকে বলছো এটা বোঝা যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে এই যে কেউ দিয়ে যে শব্দগুলো, সেটা হচ্ছে তোমার অনির্দেশক সর্বনাম। কেউ দিয়ে যেগুলো রয়েছে, কোনো কিছু, কেউ, যে কেউ, কাদের, এইগুলো দিয়ে যখন বোঝাবে তখন সেটা হবে অনির্দেশক সর্বনাম। কোনো কিছু, কেউ, তারপর হচ্ছে তোমার কি বলে কাদের, এইগুলো বোঝালে সেটা হবে অনির্দেশক। নেক্সট হচ্ছে প্রশ্নবাচক। যে সর্বনাম পদ দিয়ে প্রশ্ন করা হয় তাকে আমরা বলছি প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম পদ দিয়ে প্রশ্ন করা হয়, তুমি কখন এলে, এ কে এ কাজ করেছে, এই যে তুমি কোনো কিছুকে কি করছো, প্রশ্ন করছো। যেমন ধরো আমি বললাম চোরে কি কি নিয়ে গেছে, তাহলে চোরে কি কি নিয়ে গেছে, যে কি কি, এটা হলো তুমি প্রশ্ন করেছো, এটা হচ্ছে তোমার সর্বনাম, প্রশ্নবোধক সর্বনাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আত্মবাচক সর্বনাম। মানে আমি নিজেই নিজের কাজটা করলাম, ওই যে সেলফ ওভারটা আছে না, আমরা ইংরেজিতে পড়ি মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, তো এইগুলো হচ্ছে আত্মবাচক। আচ্ছা, রাজা তোমার কি বলে স্বয়ং আজ রাতে আসবেন, রাজা স্বয়ং আজ রাতে আসবেন, বা মহিম নিজেই কাজটা করবেন। তাহলে এই যে নিজেই বা রাজা স্বয়ং আজ রাতে আসবেন, মানে রাজা নিজে আজ রাতে আসবে, এখানে স্বয়ংটা হচ্ছে তোমার তাহলে কি হবে না আত্মবাচক সর্বনাম। আপনি, নিজ, স্বয়ং, এইগুলো। তাহলে এখানে আত্মবাচকের মধ্যে কোনগুলো পড়ছে, নিজ, স্বয়ং, আপনি, এগুলো হলো আত্মবাচক। নেক্সট সমষ্টিবাচক। এই সমষ্টিবাচকের আর একটা নাম আছে, যেটা হচ্ছে সাকল্যবাচক। সাকল্যবাচক, সাকল্য, অনেক সময় অন্য কোনো নামেও তো দিয়ে দেয়। সাকল্যবাচকটা হচ্ছে যে সর্বনাম পদ দিয়ে, আমরা যেমন সমষ্টিবাচক বিশেষ্য পড়েছিলাম মনে পড়ছে, ঠিক তাই এটা, যে যে সর্বনাম পদ দিয়ে আমরা কি করছি, কোনো কিছুর সমষ্টিকে বোঝাচ্ছি, ব্যক্তি, বস্তু, এগুলোর সমষ্টিকে বোঝায়, তাকে বলা হচ্ছে সাকল্যবাচক। যেমন সবাই বলে ছেলেটি খুব ভালো, সবাই বলে, এই যে সবাই, এটা হচ্ছে সমষ্টিবাচক। উভয় পক্ষই বিষয়টা মেনে নিল, তাহলে উভয় পক্ষ মিলে বিষয়টা মেনে নিল, ঠিক আছে, উভয় পক্ষ বিষয়টা মেনে নিল, উভয় পক্ষই বিষয়টা মেনে নিল, ঠিক আছে, তাহলে উভয় পক্ষ মিলে বিষয়টা মেনে নিল। এবার নেক্সট হচ্ছে সাপেক্ষ বাচক। সাপেক্ষ মানে একটা বসলেই আর একটা বসবে, কোন একটাকে বাদ দিয়ে আর একটা কখনো হতে পারে না। এখানে একটা যে হবে, এই যে যে সে হবে, একটাকে ছাড়া অন্যটা বসতে পারে না, যেটা হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম। যেমন একটার সংযোগে, মানে একটা অন্যের উপর নির্ভরশীল, যেমন যে অল্পে সন্তুষ্ট সে আনন্দে থাকে, এই যে যে সে, এইগুলো একটার উপর আরেকটা নির্ভরশীল। যেমন হচ্ছে যিনি তিনি, যাহা তাহা, যা তা, যাকে তাকে, ঠিক আছে, যে সয় সে রয়।
তাহলে যখন একটা সর্বনাম অন্যের উপর আরেকটা সর্বনামের উপরে নির্ভরশীল হয় তখন সেটাকে আমরা বলছি সাপেক্ষ সর্বনাম। আর লাস্ট ওয়ান হচ্ছে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামটা আবার আলাদা, যেখানে আমরা কি বলছি, পারস্পরিক সর্বনামটা হচ্ছে, এটার আরেকটা নাম আছে, সেটা হলো ব্যতিহারিক সর্বনাম। এই পারস্পরিক সর্বনামটার আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলছি ব্যতিহারিক সর্বনাম। কিভাবে? যে সর্বনাম পদ ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ বোঝায় তাকে আমরা বলছি ব্যতিহারিক সর্বনাম। যেমন শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ দেয় মন, এই যে নিজ নিজ পাঠে, যেমন পরস্পর ঝগড়া করো না। এইগুলো তাহলে আপনা আপনি, আপনা আপনি, আগাছা আপনা আপনি জন্মায়, তাহলে নিজে থেকে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম। ওকে, তাহলে এই 8টার বাইরে যদি কারোর কোনো সমস্যা থাকে বল। সর্বনাম পদ নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে বল। নেক্সট, আচ্ছা এবারে হলো অব্যয় পদ। অব্যয় যার কোনো ব্যয় বা রূপান্তর নেই। অব্যয় পদ মানে যে পদ দ্বারা দুটো বাক্যকে আমরা যে শব্দটা দ্বারা যুক্ত করতে পারি। এই একটা যেমন আমরা বলতে পারি অব্যয় পদ সাধারণত কি হচ্ছে, অব্যয় পদ একটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, সেই পদ দ্বারা আমরা যখন মনের কোনো সম্মতি, কোনো আবেগ এগুলো যখন প্রকাশ করছি সেটাও অব্যয় পদ। আবার অব্যয় পদের সঙ্গে যার বচন ভেদে, যার লিঙ্গ ভেদে, যার পুরুষ ভেদে কোনো পরিবর্তন হয় না, কোনো কিছুর দ্বারাই যাকে পরিবর্তন করা যায় না, লিঙ্গ, কারক, পুরুষ, বচন এগুলো কোনোটাই দিয়ে অব্যয় পদের কোনো তোমার কি বলে কোনো রূপান্তর নেই। তারপর মূল রূপের এর পরিবর্তন ঘটবে না, এর সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় এইসব কিছু যুক্ত হয় না। এগুলোর জন্যই আমরা অব্যয় এই পদ ধরনের পদকে বলে থাকি অব্যয়। আর একটা হলো যেটা বললাম মনের আবেগ আমরা প্রকাশ করি এই অব্যয় পদের দ্বারা। আর একটা হচ্ছে যে দুটো বাক্যকে আমরা যুক্ত করতে বা এক বাদ দিয়ে দিতে তখন আমরা কি ব্যবহার করি, সেটাকে আমরা অব্যয় পদ ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন হচ্ছে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী, অনন্বয়ী আর অনুকার অব্যয়, 4টে ভাগে অব্যয়কে ভাগ করা যায়। তাহলে ওই অনুকার মানে এখানে ধন্যাত্মক, তাহলে পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী আর একটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়। ফার্স্ট ওয়ান হচ্ছে পদান্বয়ী অব্যয়। আগামীকাল আমরা, আজকে আমি ক্রিয়াপদের একটা অংশ পড়িয়ে দেবো তোমাদেরকে, আর জাস্ট একটা কঠিন অংশ আছে, ওই অংশটা বাকি থাকবে, ওটা কালকে অবশ্যই পড়াবো। তারপরে হচ্ছে তোমার আমাদের যে সেট গুলো রয়েছে, যেগুলো টাস্ক দিয়েছিলাম তোমাদেরকে, ওই টাস্কটা তোমাদেরকে করাবো। আর তারপরে ঘনরাম চক্রবর্তী মঙ্গল কাব্য থেকে বাকি আছে, ওটা করে 3টে করে একদম কালকে কমপ্লিট। আজকে ক্রিয়াপদের সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক এই 4টে পড়িয়ে দেবো। আচ্ছা পদান্বয়ী অব্যয়, চলো। আচ্ছা পদান্বয়ী অব্যয় কাকে বলা হয়? পদান্বয়ী অব্যয়টা হচ্ছে যে অব্যয় দ্বারা বাক্যের মধ্যে কোনো কিছু সম্পর্ক গড়ে তোলে, যে অব্যয় পদের দ্বারা
বাক্যের মধ্যে সম্পর্ক গড়ে তুলি। এবার সম্পর্কটা কিসের? ধরো কোনো কিছু অবস্থান বোঝাচ্ছে, আচ্ছা কোনো কিছু ধরো কোনো কিছু ছাড়া বোঝাচ্ছে, পদান্বয়ী অব্যয়টাকে আমরা চিনবো কি করে? এই জিনিস এইগুলো এইগুলো দিয়ে আমরা সাধারণত পদান্বয়ী অব্যয়টাকে আমরা চিনতে পারি। আচ্ছা তারপর ধরো তোমার কি বলে কোনো কিছুর অবস্থান, উপমা, কারোর সঙ্গে তুমি কারোর তুলনা করেছো, কোনো কিছুর সীমা, এইগুলো। তারপর কোনো কিছু এটা ছাড়া এটা চলবে না, তো এই যে ব্যতিরেক, এই বিষয়গুলো কিন্তু পদান্বয়ী অব্যয়ের মূল বিষয়। তাহলে সেগুলো কি কি? নাম্বার 1 উপমা, প্রত্যেকটার উদাহরণ দেবো। আচ্ছা ব্যতিরেক মানে এটা ছাড়া ওটা চলবে না, এই যে ব্যতিরেক। তারপরে হচ্ছে তোমার সীমা, তারপরে হচ্ছে অবস্থান, এই চারটের দ্বারা বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এবার উদাহরণগুলো কি কি চারটে যে দিলাম, ধরো আমি বললাম তার মুখটা চাঁদের মতো, তাহলে এই যে মতো শব্দটা আছে, তার মুখটা, তার মুখখানি চাঁদের মতো। তাহলে চাঁদের মতো হলো, তাহলে চাঁদের মতো, এই যে মতোটা আছে তুলনা করছো তাই তো, এটা হলো উপমা। ব্যতিরেক মানে, ব্যতিরেক মানে এটা দেখো দুঃখ বিনা, যদি আমি শব্দটা বলি এই বাক্যটা বলি, দুঃখ বিনা সুখ লাভ হয় না, তাহলে দুঃখ বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয় না, তাহলে দুঃখ বিনা, তুমি দুঃখ ছাড়া, অর্থাৎ এটা হলো ব্যতিরেক। নেক্সট হচ্ছে দেখো এই যে গ্রামের মাঝ দিয়ে আঁকা বাঁকা সরু পথ, এই যে মাঝ দিয়ে, এটা হচ্ছে তোমার সীমা, সীমাটাকে বুঝিয়েছে। আর একটা হচ্ছে সে ছাদের উপরে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে কোথায় অবস্থান করছে? ছাদের উপর, এটা হলো তার অবস্থান। তাহলে ছাদের উপরে, তাহলে উপরেটা হচ্ছে অব্যয়, পদান্বয়ী অব্যয়। তাহলে পদান্বয়ী অব্যয় এই এই বিষয়গুলো দিয়ে চিনতে পারবে। বলো এবার পদান্বয়ী অব্যয়ে কারোর কোনো সমস্যা আছে? নেই। নেক্সট, এবার হলো সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় যে অব্যয় দ্বারা কোনো বাক্যকে যুক্ত করা হয়, বা পদ বা পদের একাংশকে বিয়োজন মানে তোমার কি বলে বাদ দিয়ে দেওয়া হয়, বিয়োজন মানে সাবট্রাকশন, বাদ দিয়ে দেওয়া যেটাকে বলা হয়, এগুলো করা হয়, তাকে আমরা বলছি কোনো কারণ বোঝাচ্ছে, এইগুলো হলো এক একটা সমুচ্চয়ী অব্যয়। এবার সমুচ্চয়ী অব্যয়ের অনেকগুলো ভাগ আছে, সেগুলো কি কি সেগুলো দেখো। সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে ফার্স্ট হচ্ছে যে, যে অব্যয় সংযোজক অব্যয়, দেখো বাক্যটাকে সংযোজন করেছে, বাক্যটাকে যুক্ত করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে সংযোজক অব্যয়। রাম ও শ্যাম খুব বন্ধু, বা ধরো আমি বললাম রাম ও শ্যাম দুজনে মিলে বাজারে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে দুটোকে যে ও এবং এগুলো দিয়ে যুক্ত করা হয়, এটাকে সংযোজক অব্যয় বলে। ধরো আমি এখানে আরেকটা বলছি,
সুখে ও দুঃখে যিনি নিষ্পৃহ তিনিই যোগী। মানে সুখ দুঃখ কোনো কিছুই তাকে আঘাত করে না, কোনো কিছুই তার কোনো ফিলিংস নেই, অনুভূতি নেই, তো সেটাই সেই হচ্ছে যোগী। সুখে ও দুঃখে যে নিষ্পৃহ সেই যোগী। নেক্সট হলো বিয়োজক। বিয়োজক মানে আমি আগেই বলেছি বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি উত্তরটাকে এইভাবে বলি যে ভালো কিংবা মন্দ যা হোক একটা কিছু তো হবে, তাহলে ভালো কিংবা মন্দ, হয় ভালো হবে নইলে মন্দ হবে। এই যে কিংবা দিয়ে যে যুক্ত হয়েছে, কিংবা কিংবা অথবা ধরো আমি এটা বললাম নিজে যাও না হয় ছেলেকে পাঠাও, নিজে যাও না হয় ছেলেকে পাঠাও, এই যে না হয়, আচ্ছা ভালো কিংবা মন্দ যা হোক একটা কিছু তো হবে, হয় ভালো হবে নইলে মন্দ হবে, তাহলে অথবা ভালো অথবা মন্দ, এই যে অথবা এটা হচ্ছে বিয়োজক, যে কোনো একটা হবে। বা যেটা আমি বললাম নিজে যাও না হয় ছেলেকে পাঠাও, তাহলে নয় নিজে যাবে নইলে ছেলেকে পাঠাবে, তাহলে না হয়, এই যে না হয় দিয়ে যে শব্দটা, তাহলে যে দুই বা ততোধিক পদ বা বাক্যকে পৃথক করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে, তাহলে বিয়োজক অব্যয়টা কি হবে, যে অব্যয় দুই বা ততোধিক পদকে কি করছে, পৃথক করছে। নেক্সট হলো হেতুবোধক। হেতু শব্দের অর্থ কি, কারণ। তাহলে যে অব্যয়টা কোনো কারণে ঘটছে, অসুস্থ বলে তিনি সভায় আসতে পারেননি, তাহলে এই যে বলে, অসুস্থ বলে, তাই তো, অসুস্থ বলে তিনি সভায় আসতে পারেননি, এটা হলো বলে। আচ্ছা আর একটা ধরো আমি বলছি পরীক্ষায় ফেল হবে জানতাম, সেহেতু যেহেতু সারা বছর ফাঁকি দিয়েছো, তাহলে পরীক্ষায় ফেল হবে এটা কি কারণে জানতো, যে যেহেতু সারা বছর, তাহলে যেহেতুটা হচ্ছে এখানে হেতুবোধক অব্যয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যতিরেকাত্মক। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বারবার বলছি, বলবে আমাদের সাথে সাথে। ব্যতিরেকাত্মক, ব্যতিরেকাত্মক মানে কি, কোনো কিছুর অভাব বা ভেদ প্রকাশ পেয়েছে যে অব্যয় দ্বারা, মানে কি, বাজারে যাও নইলে ভালো মাছ পাবে না, তাহলে শীঘ্র বাজারে যাও, নতুবা, এই যে নতুবাটা আছে এখানে কোনো অভাব বলেছে, তাই তো। আর ধরো আরেকটা বলছি, যদি যদি জমাতে না পারো তাহলে নহিলে খরচ বাড়ে, যদি জমাতে না পারো নহিলে খরচ বাড়ে, এই যে নহিলেটা অর্থাৎ কোনো কিছু ব্যতিরেকাত্মক, অর্থাৎ কি বলেছে, অভাব, অভাবটা প্রকাশ পাচ্ছে, তাহলে অভাব প্রকাশ পেলে সেটাকে আমরা ব্যতিরেকাত্মক বলি, অভাব। নেক্সট হলো সিদ্ধান্ত। তুমি সিদ্ধান্ত নিয়েছো, পেটের দায়, কাজেই এই দুর্যোগের দিনে অফিসে যাচ্ছি, কাজেই, এটা একবার করে পড়ে নাও, কালকেরটা প্র্যাকটিস সেটটা করিয়ে দিই, নেক্সট উইকের আগে আমি এই পুরো পদের উপরে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, কালকে আগে করিয়ে দিই পুরোটা, তারপর পুরো নেক্সট উইকের আগে পদের উপর প্র্যাকটিসটা করে নেবে। কাজেই এই দুর্যোগের দিনে অফিসে যাচ্ছি, পেটের দায়, কাজেই এই দুর্যোগের দিনে অফিস যাচ্ছি, কাজেই, তার মানে তুমি সিদ্ধান্ত নিচ্ছ পেটের দায়ের জন্যই তোমায় যেতে হচ্ছে। বা ধরো বলছি সবাই একে একে চলে গেল সুতরাং আমিও চলে গেলাম, তার যখন সবাই চলে গেল তখন তুমি সিদ্ধান্ত নিলে যে তাহলে তুমিও চলে যাবে। নেক্সট হলো সংশয় সূচক, তুই নাকি মা দয়াময়ী, তাহলে এটা হলো নিত্য সম্বন্ধী অব্যয়, তুই নাকি মা দয়াময়ী, নিত্য সম্বন্ধী কাকে বলে, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে, একটার সঙ্গে আরেকটা রিলেটেড, যাহা 52 তাহাই 53, নইলে কিন্তু বাক্যটা হবে না, দুটো বাক্যের মধ্যে কি হচ্ছে, সংযোগ স্থাপন করছে।
ধরো আরেকটা বলছি, যত মত তত পথ। দেখো এই যে যত আর তত, যাহা আর তাহা, এই সর্বনামে আমরা আগে একটা পড়লাম না, ওই জিনিস সাপেক্ষর মত, এটা হচ্ছে নিত্য সম্বন্ধ। ঠিক আছে। আর একটা হলো সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়টা হলো কি, সে বুদ্ধিমান কিন্তু পরিশ্রমী নয়। মানে এখানে দুটো বাক্যকে ছোট করেছে, মূল বাক্য বা পদের অর্থটাকে সংকুচিত করে দিয়েছে, অর্থটাকে। ক্লাসে যাবে অথচ পড়াবে না, একই কথা। তার মানে সে ক্লাসে যাবে, সে পড়াবে না, এটা একটা দুটো বাক্য রয়েছে। এটাকে তুমি যদি ছোট করে অর্থটাকে সংকুচিত করে যাও, ক্লাসে যাবে পড়াবে না, অথচ পড়াবে না, একই কথা, সেটাই। অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় হচ্ছে যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্বন্ধ নেই, তাকে অনন্যই অব্যয় বলে। অনন্যই অব্যয় হচ্ছে যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের কোনো সম্বন্ধ নেই, তাকে অনন্যই অব্যয় বলে। যেমন এই অব্যয়টা হচ্ছে 4 প্রকার: ভাবসূচক, সম্বোধন সূচক, প্রশ্ন সূচক আর বাক্যালঙ্কার। ঠিক আছে। তাহলে এই 4টে হচ্ছে তোমার, এই 4টে অব্যয় হলো ভাবসূচক, সম্বোধন সূচক, প্রশ্ন সূচক, আর একটা হচ্ছে বাক্যালঙ্কার। আমরা ইংরেজিতে কি পড়ি? ইন্টারজেকশন পড়ি। ঠিক আছে। যেটাকে আমরা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে প্রকাশ করি, ইন্টারজেকশন। ইংরেজিতে ইন্টারজেকশন আর কনজাংশন দুটোই আলাদা। বাংলায় কিন্তু এই দুটোকেই একসাথে অব্যয় বলে, ওখানে শুধুমাত্র কনজাংশনটাকে অব্যয় বলে। ওকে। কিন্তু ইংরেজিতে কনজাংশনকে শুধু অব্যয় বলে, বাংলায় ইন্টারজেকশন এবং কনজাংশন এই দুজনকেই অব্যয় বলে। এই অনন্যই অব্যয় হচ্ছে ভাবসূচক। তুমি মনের ভাব প্রকাশ করেছো, আহা ছেলেটি মরে গেল, তাহলে এই যে আহা শব্দটা দিয়ে বিস্ময়বোধক চিহ্ন। ঠিক আছে। বাহ কি সুন্দর গান করে, তাহলে এটা হচ্ছে তোমার আনন্দের একটা ভাব প্রকাশ পেল। আর সম্বোধন সূচক, ও হে এদিকে এসো, তুমি ডাকছো কাউকে। ঠিক আছে। তারপর ধরো এই কথা বলছো, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এই যে এই লাইনটা ধরো বলছো, ওগো আজ তোরা যাসনি। তাহলে এই যে ওগো, ওগোটা হচ্ছে সম্বোধন সূচক। আর একটা নেক্সট হচ্ছে প্রশ্ন সূচক অব্যয়, যে অব্যয়কে দ্বারা প্রশ্নটা সূচিত হয়। কিভাবে না, তুমি কি এটা বলেছো, তুমি কি এটা বলেছো তোরা নাকি নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যাবি, তাহলে তুমি কি এটা বলেছো, এটা। বা ধরো আমি বললাম যে তোরা নাকি নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যাবি, তাহলে তোরা নাকি। বাক্যালঙ্কার অব্যয়, তোমাকে আর পাকামি করতে হবে না, এই যে আর।
তোমাকে আর পাকামি করতে হবে না। তাহলে এই যে দেখো একটা বাক্যকে কেন্দ্র করে একটা অব্যয় গড়ে উঠছে। আটটা, এই আটটা না হলেও হতো, কিন্তু বাক্যটাকে সৌন্দর্য বৃদ্ধি ঘটেছে। যেমন ধরো আমি বললাম এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়। বাক্যটা দেখো, এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়। তাহলে এই যে ত, এ তো, এই তোটা কিন্তু না ব্যবহার করলেও হতো, এটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে বাক্যটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাহলে এ তো এটাই হচ্ছে অব্যয় যেটা বাক্যটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বা বাক্যকে সৌন্দর্য বিধান করেছে যে অব্যয়। এটা কিন্তু এ মেয়ে নয় দেবতা নিশ্চয়, এটাও ইউজ করা যেতে পারে। তাহলে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, এখানে দুবার মেয়ে হবে। তাহলে এটা হলো বাক্যালঙ্কার অব্যয়। ধন্যাত্মক অব্যয়, যে অব্যয় ধ্বনির অনুকরণে সৃষ্টি তাকে আমরা বলছি ধন্যাত্মক অব্যয়। যেমন হরিশঙ্কর গুনগুন করে গান গাইছে, ধ্বনির অনুকরণ, বাতাস শনশন করে বইছে। আচ্ছা, জোনাকিরা হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, ঠিক আছে? তাহলে এইগুলো। তারপরে ধরো হেসে খল খল গে কল কল তালে তালে দেব তালে, হেসে খল খল গে কল কল তালে তালে দেব তালে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার ধন্যাত্মক অব্যয়, এই যে খল খল কল কল এই শব্দগুলো। বলো অব্যয় নিয়ে যদি কোনো কিছু সমস্যা থাকে বলে ফেলো। বলো। অব্যয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে তবে বলো। আগে পড়ি ম্যাডাম, তারপরে বলো। ওকে, না পড়াবেন তো কিছু। নেক্সট হলো, আচ্ছা ঠিক আছে পড়ো। নেক্সট হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ আজকে পড়াবো তো না এই অবধি রাখবো? ক্রিয়াপদের ওই অংশটা পড়ে নাও, কালকে কঠিনটা পড়াবো, ঠিক আছে? জাস্ট অল্প করে বলে দিচ্ছি হ্যাঁ ম্যাম। ক্রিয়াপদ। হ্যাঁ, ক্রিয়াপদটা হচ্ছে মূলত তোমার কি বলে কাজ করা বোঝায়, তাই তো? তাহলে যে পদের দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বুঝি তাকে আমরা বলছি ক্রিয়াপদ, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়াপদকে আমরা আগে প্রথমে দুই ভাগে ভাগ করব। সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যেটা অবস্থানগত ভাবে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমাপিকা, একটা হলো অসমাপিকা। এবার সমাপিকা আর অসমাপিকাটাকে চেনাটাই হলো তোমাদের কাজ। এটা চেনা খুব সহজ। সমাপিকা ক্রিয়া অলওয়েজ দুটো শর্ত করে মনে রাখবে। এক, সমাপিকা ক্রিয়া কি হয়? সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে, বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া বসবে, এক নম্বর। আর দুই হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে। বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে, সেটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে সেটা হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াটা হলো সবসময় বাক্যের মাঝখানে বসবে আর যার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে না। তাহলে এটা হচ্ছে বাক্যের মাঝখানে বসে, অর্থ সম্পূর্ণ করে না।
এবার এক এক করে আমরা উদাহরণ সমেত পড়ি। এই শর্তটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমটা বলেছে বাক্যের শেষে বসবে। যেমন দেখো তারা গান গাইছে, তাহলে এই গাইছে শেষে বসেছে, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। এবং দেখো তারা গান গাইছে, এই গাইছেটা বসেছে বলেই কিন্তু বাক্যের পুরো অর্থটা সম্পূর্ণ হয়েছে। আজ আমি বইটি পড়বো, তাহলে এই যে পড়বো, বইটি কি করব, পড়বো, ঠিক আছে। তাহলে বইটি পড়বো বলতে তবেই কিন্তু ক্রিয়াপদের অর্থটা কমপ্লিট হয়েছে। এবং কি হচ্ছে না, পড়বো এই যে ক্রিয়াপদ, এটা বাক্যের শেষে বসেছে। তাহলে আজ আমি বইটি পড়বো বাক্যের শেষে বসেছে এবং ক্রিয়াপদের অর্থ সম্পূর্ণ হয়েছে। এটা গেল। অনেক দিন হলো বৃষ্টি ধরেছে, অনেকক্ষণ হলো বৃষ্টি ধরেছে, সেটা হচ্ছে যে বৃষ্টিটা ধরেছে, এটা দেখো শেষে বসেছে ধরেছে, আর বাক্যের অর্থটা সম্পূর্ণ করেছে। তাহলে এইভাবে সমাপিকা ক্রিয়া। কিন্তু ধরো যদি দেয় যে পীড়িত মানুষটিকে সাহায্য করিতে আসিয়াছি, এই যে বাক্য, তাহলে এখানে দেখো পীড়িত মানুষটিকে সাহায্য করিতে, যে সাহায্য করিতে এই অবধি তুমি যদি এই শব্দটা রাখো করিতে, তাহলে এটা কিন্তু হবে অসমাপিকা ক্রিয়া। এই যখনই আমি বলছি পীড়িত মানুষটিকে সাহায্য করিতে, তাহলে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? হলো না। তাহলে করিতেটা হচ্ছে অবশ্যই অসমাপিকা ক্রিয়া, আর আসিয়াছি, এই যে আসিয়াছি সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে, সেটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে। বাড়ি ফিরিয়ে আমি তাহার সহিত দেখা করিলাম, তাহলে করিলাম এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর বাড়ি ফিরিয়া, বাড়ি ফিরিয়া, ঠিক আছে। বাড়ি ফিরিয়া, তাহলে ফিরলো, তাহলে বাড়ি ফিরিয়াটা হলো অসমাপিকা ক্রিয়া। দেখো বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ হয়নি যদি আমি এখানে স্টপ করে দিই। এই দেখা করিলাম বলতে তবেই কিন্তু অর্থটা সম্পূর্ণ হলো, এটা হলো অসমাপিকা, এটা হলো সমাপিকা। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে আরো তিনটে আমরা বলবো, যার মধ্যে আমরা বলছি যে বাক্যর সঙ্গে আরেকটা, বাক্যের মধ্যে অনেক পদ থাকে, তাহলে একটা পদের সঙ্গে অন্য পদের মধ্যে সম্পর্ককে বোঝাতে ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সকর্মক ক্রিয়া, একটা হলো অকর্মক ক্রিয়া। সকর্মক মানে কি, কর্ম আছে, মানে যে বাক্যের মধ্যে কর্মও আছে ক্রিয়াও আছে। আর অকর্মক মানে যে বাক্যের মধ্যে কর্ম নেই কিন্তু ক্রিয়া আছে। তাহলে সকর্মক মানে যে বাক্যে ক্রিয়া আছে কর্ম আছে, ঠিক আছে। সকর্মক মানে হচ্ছে কর্ম প্লাস ক্রিয়া। আগে বলো তো কর্ম বোঝো কাকে বলে? কর্ম হচ্ছে বাক্যের মধ্যে যদি কি আর কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে কর্ম। এই কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে গৌণ কর্ম। তাহলে কি বললাম, যে বাক্যের মধ্যে কর্ম এবং ক্রিয়া দুটোই আছে তাকে আমরা বলছি সকর্ম ক্রিয়া। কর্ম মানে হচ্ছে কর্মপদ কাকে বলবো বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কর্মপদ। এই কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে মুখ্য কর্ম। এই মুখ্য কর্ম হচ্ছে অলওয়েজ বস্তুবাচক হয়, কি মানে কোনো বস্তু। আর কাকে বললে মানে গৌণ কর্ম, সেটা হচ্ছে কি হবে প্রাণীবাচক, মানে কোনো ব্যক্তিকে বোঝায় বা ব্যক্তিবাচক, ঠিক আছে। গেল। তাহলে যেমন দেখো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখিয়াছেন, লেখাটা হলো ক্রিয়াপদ,
আর কি লিখেছেন গীতাঞ্জলি, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছে, এটাতে মুখ্য কর্ম আছে, তাহলে কর্মও আছে ক্রিয়াও আছে, তাই এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। সে ভাত খায়, কি খায়, ভাত, খাওয়াটা ক্রিয়াপদ, ভাত হচ্ছে কর্ম, কি খাচ্ছে, মুখ্য কর্ম না মানে এটা হচ্ছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছো, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম। পরেরটা দেখো, আমি বই পড়ি, বলো তো আমি বই পড়ি, এখানে কোনটা ক্রিয়া আর কোনটা কর্ম, বলো। পড়াটা ক্রিয়া, পড়ি। হ্যাঁ, পড়াটা হলো ক্রিয়া, আর কর্মটা কোনটা, বই। বই। এবার বলো কর্মটা কি কর্ম, মুখ্য কর্ম না গৌণ কর্ম? মুখ্য কর্ম। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে এটা গেল। এবার অকর্মক মানে কি, আমি বলেই দিয়েছি, কর্ম থাকবে না, ক্রিয়া থাকবে। যেমন সে ঘুমাচ্ছে, এখানে কোনো কর্ম নেই, ঘুমানোটা হচ্ছে তোমার ক্রিয়াপদ, ঘুমাচ্ছে। সে খাচ্ছে, এখানে কোনো কর্ম নেই। তাহলে যেমন মেয়েটি নাচবে, নাচা হচ্ছে এখানে ক্রিয়াপদ, মেয়েটি নাচবে, মেয়েটি হলো বিশেষ্য, মানে তোমার কি বলে ব্যক্তিবাচক, আর মানে কর্তা আর কি, মেয়েটি হচ্ছে এখানে কর্তা বাক্যের মধ্যে, আর নাচবে হচ্ছে ক্রিয়া, এখানে কোনো কর্ম নেই। একটা বাক্যের মধ্যে তিনটে জিনিস থাকে, কর্তা থাকে, ক্রিয়া থাকে, কর্ম থাকে। বাংলায় যখন আমরা কোনো সেন্টেন্সের কনস্ট্রাকশন করব, প্রথমে কর্তা বসবে 1 নম্বরে, 2 নম্বরে ক্রিয়া বসবে, কর্ম বসবে, আর 3 নম্বরে ক্রিয়া বসবে। আর ইংরেজিতে যখন আমরা করব তখন আগে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। ঠিক আছে, এটা ভেবে রাখবে, যখন তোমাদের ট্রান্সলেশন করবে অন্য কিছুতে তখন সুবিধা হবে। ঠিক আছে, ইংরেজি বাংলা থেকে ইংরেজি। তাহলে এটা হলো তোমার, তাহলে সকলে অঘরে ঘুমাইতেছিল, তাহলে সকলে এটা হচ্ছে তোমার কর্তার, ঘুমাইতেছিল হলো ক্রিয়া, এখানে কোনো কর্ম নেই, তাই জন্য এটাকে আমরা বলছি অকর্মক। অকর্মকে শুধুমাত্র ক্রিয়া আছে, কর্ম নেই, ক্রিয়া আছে, কর্ম নেই। ঠিক আছে, তাহলে এই বিষয় অব্দি ভালো করে দেখবে, এই পার্টটা কালকে পড়িয়ে দেবে, এটা কঠিন আছে। এখানে বেশ কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো পরে দেখবে, আগে পড়িয়ে দিই তারপরে। আর এমনিতে অন্যান্য পদের এমসিকিউ গুলো দেবে প্র্যাকটিস করতে, সেটা কালকের পরে দেবে। তাহলে কালকে ওই ক্রিয়াপদটা পড়াবো, ধনরাম চক্রবর্তী পড়িয়ে দেবো, আর ওই প্র্যাকটিস সেট গুলো সলভ করে দেবো। চলো তাহলে আজকে এই অবধি, গুড নাইট। গুড নাইট ম্যাম।